স্টুডেন্টস, ওয়েলকাম টু এক্সেলেন্স বাংলা। আগের যে লেকচারটা ছিল সেটাতে আমরা পড়েছিলাম যে লেসন 5 রয়েছে ব্লিস থেকে আওয়ার রানঅ্যাওয়ে কাইট, সেটা যে ইউনিট 1টা ছিল আমি তোমাদেরকে এক্সপ্লেন করেছিলাম। আজকে আমরা যে রিমেনিং যে ইউনিটটা রয়েছে ইউনিট 2 এবং ইউনিট 3 সেটা আমরা এক্সপ্লেন করব। তার যে এক্সারসাইজেস রয়েছে, কম্প্রিহেনশন এক্সারসাইজ রয়েছে, সেগুলো আমরা ডিসকাস করব এবং তারপরে আমরা আর কি নোটস যেটা আছে সেটারও ব্যাপারে আমি তোমাদের বলে দিই যে এইটার ভিডিওটার এন্ডে তোমরা নোটস পেয়ে যাবে। সমস্ত যে এমসিকিউ হতে পারে, কমপ্লিট দ্য সেন্টেন্স এবং যা যা পসিবল আর কি নোটস আছে সেটা আমি একটা পিডিএফ বানিয়েছি এবং তোমাদেরকে সেটা আর কি প্রোভাইড করে দেওয়া হবে এবং তোমরা প্লিজ ওটাকে গো থ্রু করবে। এবং যে মাধ্যমিকের যারা প্রিপারেশন করছে তাদেরকে অবশ্যই ভিডিওটা তোমরা শেয়ার করো, অনেক অনেক লাইক করো এবং তোমাদের পড়া বুঝতে বা আমি আজকে আগের লেকচারটা হয়তো আমি একটু ফাস্ট বলেছিলাম, আজকে আমি লাইন বাই লাইন তোমাদেরকে এক্সপ্লেন করবো। ইউনিট 1টা যেটা হচ্ছে সেটা আজকে প্রপার রিভিশন দেবো এবং রিভিশন দিয়ে আজকে ইউনিট 2 আর 3টা আজকে কমপ্লিট করবো। ঠিক আছে, তোমাদের কোনো ডাউট থাকলে, কোনো সমস্যা থাকলে তোমরা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাও। ঠিক আছে, এবং আমাদের যে নোটস আছে সেটার অবশ্যই লিঙ্কটা তোমরা চেক আউট করবে এবং সেটা গো থ্রু করবে। আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। চলো আমরা ইউনিট 2 এবং ইউনিট 3টা দেখে নেওয়া যায়। চলো তাহলে আমরা ইউনিট 2টা সবাই একটুখানি মন দিয়ে দেখবে। ইউনিট 2তে বলা হয়েছে, এটা ইউনিট 2টা একটা ডিফারেন্ট সিনারিও দিয়ে শুরু হচ্ছে, ডিফারেন্ট সিন দিয়ে শুরু হচ্ছে, যেখানে সামার সিজনকে, দীঘা ভ্রমণে যে সামার সিজন যেটা থাকে সেটাকে আর কি ন্যারেটর তুলে ধরেছেন। এখানে বলছেন ইট ইজ অলওয়েজ লাভলি অন দ্য দীঘা ভ্রমণ ইন সামার। সামার যখন আসতো, গরমকাল, গ্রীষ্মকাল যখন আসতো, তখন দীঘা ভ্রমণে একটা লাভলি সুন্দর পরিবেশ তৈরি হতো, একটা পরিস্থিতি তৈরি হতো, একটা মানে ওয়েদারটা খুবই লাভলি ছিল। সেটাই বলছে when it is fine the harbor is blue and calm with little winds and ripples। যখন সব কিছু ঠিক থাকতো, মানে ওয়েদার ঠিক থাকতো, কোনো ঝড় আসতো না, কোনো বরফ পড়তো না, বৃষ্টি পড়তো না, তখন গরমকালেতে যে হারবার ছিল, যে পোর্ট এরিয়া যেটা ছিল, যেখানে জাহাজ আসতো, সেই পোর্ট এরিয়াটার সিচুয়েশন কেমন ছিল? ব্লু অ্যান্ড ক্লাম ছিল, ব্লু মানে নীল আকাশ এবং সব কিছু শান্ত ছিল, উইথ লিটিল উইন্ড অ্যান্ড রিপেলস, খুব অল্প বাতাস এবং সেই বাতাস রিপেলস মানে এই যে উইন্ডের এই যে ওয়েভি মুভমেন্ট, এই যে ওয়েভি মুভমেন্ট থাকছে, এটাকে রিপেলস বলা হচ্ছে। এভরি সামার উই হ্যাড সাম হবি। এখানে বলছে প্রত্যেক বছর গ্রীষ্মকালে তাদের কিছু কিছু হবি থাকতো। হবি মানে তোমরা আশা করি জানো যে এক্সট্রা যে কারিকুলার অ্যাক্টিভিটিস যেগুলো থাকে তোমাদের কাজের থেকে বেরিয়ে, যেমন কাউর থেকে বই পড়া, কাউর থেকে গার্ডেনিং, কাউর কুকিং। হবি তেমনি তাদের একটা হবি ছিল, কি ছিল? দি লাস্ট সামার বিফোর ডিক অ্যান্ড মিমি কেম উই ওয়ার ক্রেজি অ্যাবাউট কাইটস। আগের গরমকাল থেকে তাদের এই নতুন হবিটা শুরু করেছে। ডিক অ্যান্ড মিমি তাদের যে কাজিন ছিল সেটা আর কি, তারা আর কি আসার আগে তারা কি নিয়ে ক্রেজি ছিল, এখানে তাদের কথা বলছে ন্যারেটর আর তার ভাই ক্লড, কি নিয়ে তারা ক্রেজি ছিল? তারা ঘুড়ি নিয়ে, ঘুড়ি ঘোরানো নিয়ে ক্রেজি ছিল। বয় অন দ্য মেনল্যান্ড শো ক্লড হাউ টু মেক দেম। মেনল্যান্ডে একটা ছেলে ক্লডকে দেখিয়েছিল ঘুড়ি কি করে বানাতে হয়, ঘুড়ি ওড়াতে হয় সেটা দেখেনি। ফ্লাইং কাইটস না, এটা যদি এমসিকিউ আসে তোমরা দেখবে বয় অন দ্য মেনল্যান্ড শো ক্লড, কাকে দেখিয়েছিল? ফিলিপাকে দেখায়নি, ক্লডকে দেখিয়েছিল। কি দেখিয়েছিল, কি শিখিয়েছিল? বেসিক্যালি ঘুড়িকে বানানো, ঘুড়ি ওড়ানো না, বানানো। ঠিক আছে, ব্যাক অন দ্য আইল্যান্ড উই মেড প্লেন্টি অফ ফ্লাইট। যখন তারা আইল্যান্ডে ফিরে এলো, আইল্যান্ডে ফিরে এসে তারা প্রচুর ঘুড়ি বানালো। Claude would go around to the other side of the island and we would play shipwrecked mariners signaling to each other with kites. ক্লড অ্যান্ড ফিলিপা তারা একটা খেলা খেলতো, এই গরমকালের সময় তারা ঘুড়ি ওড়াতো আইল্যান্ডের, একে অপরে কি করতো, আইল্যান্ডের একদিকে যেত আইল্যান্ড, ধরো আইল্যান্ড রয়েছে, একদিকে আইল্যান্ডে যেত, একদিকে আইল্যান্ডে যেত, ঘুড়ি ওড়াতো, দিয়ে একে অপরকে সিগন্যাল করতো। এটা তাদের একটা খেলা ছিল। আগে ইউনিটে আমরা একটা খেলার কথা ন্যারেটার ক্লড বলেছিল, ন্যারেটার বলেছিল ছিল পাইরেট কেজ, মাথায় রাখতে হবে। এখানকার খেলার নাম হচ্ছে শিপরেক মেরিনা, যেটা কোশ্চেন আসতে পারে। তারা কি খেলা খেলতো ঘুড়ি উড়িয়ে? We had a kite that was big and covered with lovely red paper. তারা একটা রেড কালারের পেপার দিয়ে, টুকটুকে লাল রঙের একটা পেপার দিয়ে ঘুড়ি বানিয়েছিল এবং we pasted gold tinsel stars all over it and had written our names full on it. ফিলিপা, ক্লড লেটি অ্যান্ড ফিলিপা লেটি দীঘা মুন লাইট হাউস। তারা ঘুড়িটাকের উপর গোল্ড টিনসেল স্টার, টিনসেল মানে ডেকোরেটিভ আইটেমস, মানে মেটেরিয়াল দ্যাট ইজ ইউজ ফর ডেকোরেশন। টিনসেলের মানে হচ্ছে এটা কিছু মেটেরিয়াল যেটাকে ডেকোরেশন হিসেবে আমরা ইউজ করতে পারি। এবং এখানে কোন মেটেরিয়ালের কথা বলা হয়েছে? এখানে হচ্ছে গোল্ডেন স্টার, গোল্ডেন স্টারকে অ্যাজ এ টিনসেল ইউজ করছে ডেকোরেশন করা। কাকে? এই যে লাল রঙের যে ঘুড়িটা, লাল রঙের পেপার দিয়ে যে ঘুড়িটা তৈরি করেছিল সারা ন্যারেটর আর তার ভাই ক্লড,
ঠিক আছে। এবং তাদের নাম এখানে আমরা প্রথম জানতে পারছি, ন্যারেটরের নাম হচ্ছে ফিলিপা লেটি আর তার ভাইয়ের পুরো নাম হচ্ছে ক্লড লেটি। বিহাফ মুন লাইট, এটা তারা ঘুড়ির ওপর লিখেছিল এবং এই যে তারা লিখিয়েছে এবং এটা পরে কিন্তু খুব হেল্প করবে তাদের রিউনিয়ন কার সাথে, আর্ন টেস্টার ডিকেন মিমির সাথে রিউনিয়নে। এরপর নেক্সট পেজে আমরা যাব, তারপর দেখবো ওয়ান ডে দেয়ার ওয়াজ এ গ্র্যান্ড উইন্ড ফর কাইট ফ্লাইং, ঘুড়ি ওড়ানোর জন্য গ্রীষ্মকালের একটা দিনের কথা এখানে ন্যারেটর বলছেন, যেখানে বলছেন যে একটা গ্র্যান্ড মানে প্রচুর বিশাল বড় একটা হাওয়া, খুব সুন্দর মনোরম হাওয়া, যেটাকে ঘুড়ি ওড়ানোর জন্য আদর্শ ছিল। আই এম নট শিওর হাউ ইট হ্যাপেন, এখানে একটা ঘটনার কথা, এখানে সেই ঘটনা যেটা আর কি ট্রিগার করবে ওদের রিউনিয়ন উইথ আর্ন টেস্টার ডিক অ্যান্ড মিমি, এই ঘটনাটা এখান থেকে শুরু হচ্ছে। খুব ইম্পর্টেন্ট, এই প্যারাটা আমরা অ্যাটেনশন দিয়ে মনোযোগ দিয়ে শুনবে। I am not sure how it happened, but as I was bringing the kite from the house, I tripped and fell over the rocks. এটা ন্যারেটর বলছে কি করে হলো আমি জানি না, কিন্তু যখন আমি ঘুড়িটাকে লাইট হাউস থেকে নিয়ে আসছিলাম, একটা পাহাড়ি এলাকাকে বোঝাচ্ছে যেখানে প্রচুর পাথর রয়েছে, ট্রিপ মানে পায়ে পায়ে হয়ে যাওয়া, এবং পায়ে পায়ে হয়ে গিয়ে পাথরের উপর পড়ে গিয়ে যে এলবো রয়েছে সেটা আর কি ঘুড়ির মধ্যিখান দিয়ে, যে ঘুড়ি রয়েছে সেটা মধ্যিখান দিয়ে পাস থ্রু করে যায়, আর পার চলে যায়, পড়ে যাওয়ার ফলে ঘুড়ির মধ্যে এটা ফুটো হয়ে যায়। মাই এলবো ওয়েন্ট ক্লিয়ার থ্রু দি কাইট মেকিং আ বিগ হোল, ঘুড়ির মধ্যে বড় ফুটো, এবং ঘুড়িতে ফুটো হয়ে গেলে তোমরা স্বাভাবিকভাবে জানো যে ঘুড়ি ওড়ানো মুশকিল কি মানে একদম ইম্পসিবল হয়ে যায়। তাই জন্য তাদেরকে প্রথম করণীয় কী ছিল, ঘুড়িটাকে রিপেয়ার করা এবং ঘুড়িটাকে ওড়ানো, কারণ তাদের ঘুড়ি ওড়ানোটাই উদ্দেশ্য। কেন? কারণ সে বলছে গ্র্যান্ড উইন্ড ফর কাইট ফ্লাইং, সেই দিনটা খুব ভালো হাওয়া দিচ্ছিল, হাওয়া বাতাস ছিল, ঘুড়ি ওড়ানোর জন্য আদর্শ ছিল। তাই জন্য তারা কী করলো, উই হ্যাড টু ফিক্স দ্য কাইট বিফোর উই ওয়ান্টেড টু সেন্ড ইট আপ বিফোর দ্য উইন্ড ফেল, তাদেরকে ঘুড়িটাকে খুব তাড়াতাড়ি শীঘ্রই আর কি রিপেয়ার করতে হবে বিফোর এই হাওয়াটাকে পড়ে যাওয়ার আগে। উই রাস্ট ইনটু দ্য লাইট হাউস টু গেট সাম পেপার, আমরা লাইট হাউস, তারা কি করলো, ন্যারেটার আর তার ভাই ক্লড ছুটলো লাইট হাউসে কি করে ছুটলো, কোনো কাগজ, লাল রঙের কাগজ যদি পাওয়া যায় তাতে এই ঘুড়িটাকে তারা রিপেয়ার করতে পারে। উই নিউ দেয়ার ওয়াজ নো মোর রেড পেপার, ঠিক আছে, কোনো ধরনের লাল কাগজ ছিল না, তারা জানলো গিয়ে, বা তারা জানতো যে কোনো লাল পেপার ছিল না, কারণ লাল পেপার যাই বা ছিল লাইট হাউসের মধ্যে সেগুলো সমস্ত ঘুড়ি বানানোর কাজে তারা ইউজ করে ফেলেছে। তো উই টুক দ্য ফার্স্ট থিং দ্যাট কেম হ্যান্ডি, তাদের কাছে যা প্রথমে হাতে এলো, যেটাকে প্রথমে তারা ইউজ করতে পারলো, হ্যান্ডি মানে কাজে লাগানো, যারা হাতের কাজে যেটা আগে পেলো সেটাকে কাজে লাগালো। কি কাজে লাগালো? অ্যান ওল্ড লেটার অন দ্য বুক কেস ইন দ্য সিটিং রুম, লাইট হাউসের মধ্যে যে বসার ঘর ছিল সিটিং রুম, সেখানে একটা বইয়ের তাক ছিল, সেই বইয়ের তাক থেকে একটা পুরনো চিঠি তারা পায় এবং সেটাকেই অ্যাজ এ পেপার হিসেবে ইউজ করে টু রিপেয়ার দি কাইটটাকে ঠিক করার জন্য সেটাকেই একটা পেপার হিসেবে তারা ইউজ করে। We patched the kite up with the letter, a sheet on each side and dried it up by the fire. তারা কি করলো, ন্যারেটর এবং ক্লড কি বুদ্ধি লাগালো, তারা সেই ওই লেটারটাকে দুভাগে ছিনলো, একদিকে এইদিকে আর একদিকে ওইদিকে, দুদিক দিয়ে ওই হোলটাকে ঘুড়ির ওপর ধরে আগুন দিয়ে পুরো জায়গাটাকে প্যাচ করলো। যারা আর কি সেলাই কাজ নিয়ে বা টুকিটাকি স্টিচিং নিয়ে যাদের আইডিয়া আছে, প্যাচ ওয়ার্ক বলে একটা কাজ হয়, যেখানে আমরা ফেটে যাওয়া কোনো কাপড়ের অংশকে আমরা প্যাচিং করে আর কি রিপেয়ার করি, প্যাচ ওভার ম্যাচ ওভার, ঠিক আছে, এমনি প্যাচিং করা, এবং সেইটা দিয়ে ঘুড়িটাকে তারা রিপেয়ার করলো। তারা আগুন দিয়ে দু পিঠটাকে সেই পুরনো চিঠি দিয়ে প্যাচ করলো এবং সেই দিয়ে ওটা আর কি মানে সমান হয়ে গেল এবং ঘুড়িটা রিপেয়ার হয়ে গেল। তাহলে এখানে যেমন এক্সপ্লেন করেছে সেই অনুযায়ী বুঝবে। We patched the kite up with the letter, a sheet on each side and dried it up by the fire. We started out and up and went the kite like a bird. তাদের রিপেয়ারিং সফল হলো, তারা ঘুড়িটাকে যেই ঢিল দিয়ে ওড়ালো, হাওয়া প্রচুর ছিল এবং ঘুড়িটা কীরকমভাবে উড়ে গেল, লাইক এ বার্ড, পাখির মতো উড়ে আকাশের ওদিকে উড়ে চলে গেল। দি উইন্ড ওয়াজ গ্লোরিয়াস অ্যান্ড ইট শোড, উইন্ড কিন্তু গ্লোরিয়াস ছিল। উইন্ডটাকে কেমন এক্সপ্লেন করেছে, উইন্ড ওয়াজ গ্লোরিয়াস মানে গ্লোরি মানে প্রচুর গ্র্যান্ড উইন্ড ছিল আর গ্লোরি করছিল। অ্যান্ড ইট সোড, ইট মানে এখানে ঘুড়ির কথা বলে, ইট মানে উইন্ড নয়, এখানে কিন্তু ঘুড়ির কথা, ইট সোড মানে ভেসে চলে যাওয়া, এই গ্লোরিয়াস উইন্ডের মধ্যে ভেসে চলে গেল। অল অ্যাট ওয়ান্স স্ন্যাপ মানে একেবারেই ফাটাক করে, স্ন্যাপ মানে এরকম একটা সাউন্ডকে বুঝিয়েছে, ছিঁড়ে বেরিয়ে গেল। কি ছিঁড়ে বেরিয়ে গেল? মাঞ্জাটা ছিঁড়ে বেরিয়ে গেল, ঘুড়ির যে মাঞ্জা ক্লড ধরেছিল এখানে পরে আসছে। অ্যান্ড দেয়ার ওয়াজ ক্লড স্ট্যান্ডিং উইথ আ বিট অফ কর্ড ইন হিজ হ্যান্ড লুকিং ফুলিশ,
ঠিক আছে, এখানে লাস্ট লাইনটা ভালো করে দেখবে। অল অ্যাট ওয়ান্স স্ন্যাপ দেয়ার ওয়াজ ক্লড স্ট্যান্ডিং উইথ এ বিট অফ কড ইন হিজ হ্যান্ড লুকিং ফুলিশ। বোকার মতো ক্লড দাঁড়িয়ে রয়ে গেল, মাঞ্জার হাতে ছেঁড়া, এরকম তোমরা ইমাজিন করতে পারছো মাঞ্জাটা ছিঁড়ে গেছে, হাফ পোর্শন ক্লডের হাতে, হাফ পোর্শন উড়ে চলে গেল মাঞ্জাটা। লুকিং ফুলিশ মানে হাওয়ার এতটাই গ্লোরি, হাওয়ার এতটাই টান যে ঘুড়ি ক্লডের হাত থেকে ছিঁড়ে বেরিয়ে চলে গেল। আর আওয়ার কাইট হ্যাড সেল ওভার টু দি মেনল্যান্ড, তাদের যে ঘুড়ি ছিল তারা সেল মানে ভেসে চলে গেল কোথায়, টুয়ার্ডস দ্য মেনল্যান্ড। মেনল্যান্ড মানে শহর এলাকা, আইল্যান্ড থেকে শহর এলাকা। তোমরা যদি ইমাজিন করো জিনিসটাকে, আইল্যান্ড এখানে রয়েছে, আইল্যান্ড থেকে শহর এলাকাতে উড়ে চলে যাচ্ছে ঘুড়িটা, এরকমভাবে ক্লড ধরে আছে, সুতোটা ছিঁড়ে গেল এবং ঘুড়ি উড়ে চলে গেল কোথায় চলে গেল, সেল অ্যাওয়ে টু দ্য মেনল্যান্ড, শহর এলাকায় মেনল্যান্ডের দিকে উড়ে চলে গেল। মনে রাখতে হবে ঘুড়িটার মধ্যে কিন্তু ওল্ড লেটারটা কিন্তু প্যাচ করা, যে পুরোনো চিঠিটা, চিঠির মধ্যে তো লেখাগুলো এখনো রয়েছে স্বাভাবিক, সেটা 18th সেঞ্চুরি ছিল, সেই সময় চিঠি দিয়ে আর কি একেবারে সাথে কমিউনিকেট করতে, সেই সময় হোয়াটসঅ্যাপও ছিল না, কোনো কিছুই আর কি ইলেকট্রনিক মিডিয়া ছিল না, কিছুই ছিল না, কোনো ইমেল টিমেল কিছু ছিল না, তাই জন্য লেটার দিয়ে কমিউনিকেট করতো। একটা লেটার তার বাবার কাছে এসেছিলো এবং চিঠিটাকে ঘুড়িটা দিয়ে রিপেয়ার করলো, রিপেয়ার করে কিন্তু এই ঘুড়িটা কিন্তু অটোমেটিক্যালি কেটে গেল, হাওয়ার এত জোর ছিল কি কেটে গেল, কেটে গিয়ে ঘুড়িটা কোথায় চলে গেল, টুয়ার্ডস দি মেনল্যান্ড, শহরের এলাকার দিকে চলে গেল। এবার আমরা যে এটা এই নিয়ে ইউনিট 2টা শেষ হলো, তোমরা ভালো করে একটা থরো আর কি গো থ্রু করবে, গো থ্রু করে যে আর কি কোশ্চেন আনসারগুলো নোটসে দেবো সেগুলো তোমরা কি দেখবে, প্র্যাকটিস করবে। কোনো সমস্যা থাকলে অবশ্যই তোমরা নিচে কমেন্ট বক্সে লিখবে। এরপর আমরা যে কম্প্রিহেনশন এক্সারসাইজেস রয়েছে সেটা আমরা দেখে নেবো। ইন সামার দি বিগ হাফ মুন ইজ অলওয়েজ লাভলি, অপশন 1 যেটা আছে লাভলি সেটা হবে আনসার। ব্যাক টু দ্য আইল্যান্ড, ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর মেড প্লেন্টি অফ কাইটস। ঠিক আছে, তারপরে নেক্সট পেজে দেখবো দি ক্লড হ্যাড প্যাচড উইথ এ দি কাইট ওয়াজ প্যাচড উইথ এ লেটার। নিউজপেপার নয়, এনভেলপ নয়, কার্ড নয়, কি দিয়ে ঘুড়িটাকে প্যাচ করা হয়েছিল, কাইট দিয়ে। এরপর কমপ্লিট দ্য সেন্টেন্সে যেমন রয়েছে এ বয় অন দ্য মেনল্যান্ড শোড ক্লড হাউ টু মেক কাইট, এটা কোথায় রয়েছে তোমরা দেখতে পাবে, ফার্স্ট স্টান্সা রয়েছে, ফার্স্ট যে প্যারাগ্রাফ রয়েছে, সরি স্টান্সা না প্যারাগ্রাফ রয়েছে, বয় অন দ্য মেনল্যান্ড শোড ক্লড হাউ টু মেক দেম, মেক কি কাইটস, মেক দেম হচ্ছে কাইটস, কি বানিয়েছিল, কাইট বানানো শিখিয়েছিল। অন দ্য কাইট ক্লড এন্ড দ্য ন্যারেটর পেস্টেড, এই যে দেখো সেকেন্ড যে স্টান্সা, সেকেন্ড যে প্যারাগ্রাফ রয়েছে সেই প্যারাগ্রাফেতে তোমরা দেখতে পাবে উই পেস্টেড গোল্ড টিনসেড স্টার্স অল ওভার ইট অ্যান্ড হ্যাড রিটেন আওয়ার নেমস ফুল অন ইট, ক্লড লেটিয়ার, ফিলিপা লেপি, বিগ হাপুন লাইটার। সব থেকে বেস্ট হয় কমপ্লিট দ্য সেন্টেন্সে যখনই তোমাদেরকে দেওয়া থাকবে পুরোটা লিখবে, ঠিক আছে, কোনো ইনভাইটেড কমা দেওয়ার দরকার নেই, পুরো জিনিসটা লিখবে আপ টু ফুল স্টপ, সেটাই বেটার হয়। ক্লড ওয়াজ স্ট্যান্ডিং উইথ এ বিট অফ কড ইন হিজ হ্যান্ড, যে লাস্ট যে প্যারাগ্রাফ রয়েছে তার যে লাস্ট লাইনটা তোমরা দেখবে, ক্লড ওয়াজ স্ট্যান্ডিং উইথ এ বিট অফ কড ইন হিজ হ্যান্ড লুকিং ফুলিশ অবধি তোমাদের লিখতে হবে। তারপরে দেখবে স্টেটমেন্ট আর রিজন, দ্য ন্যারেটার্স এলবো ওয়েন্ট থ্রু দ্য কাইট, এটা যে রিজন হবে সেটা রিজন হবে বিকজ দ্য ন্যারেটার হ্যাড ট্রিপড অ্যান্ড ফেল ওভার দি রক্স। এটা কোথায় রয়েছে, এটা রয়েছে নেক্সট যে পেজটা রয়েছে তার যে ফার্স্ট যে প্যারাগ্রাফটা রয়েছে সেই প্যারাগ্রাফের লাস্ট লাইনটা তোমরা দেখবে, ঠিক আছে। অ্যাজ আই ওয়াজ ব্রিংিং দ্য কাইট ফ্রম দ্য হাউস আই ট্রিপড অ্যান্ড ফেল ওভার দি রক্স, এটাই হচ্ছে রিজন, ন্যারেটার ট্রিপড অ্যান্ড ফেল ওভার দি রক্স। ক্লড অ্যান্ড দ্য ন্যারেটার হারিড টু ফিক্স দ্য কাইট, ঠিক আছে। এর যে রিজনটা হবে সেটা হবে দে wanted to send the kite up before the night fell, kite up before the night fell, before the wind fell, ঠিক আছে। এই যে লাস্ট যে প্যারাগ্রাফটা রয়েছে সেই প্যারাগ্রাফে তোমরা দেখবে প্রথম লাইনটা উই হ্যাড টু হারি টু ফিক্স দ্য কাইট ইফ ইউ ওয়ান্টেড টু সেন্ড ইট আপ বিফোর দ্য উইন্ড ফেল, যে বাতাসটা যেটা ছিল, যে উইন্ডটা ছিল সেইটাকে আর কি পড়ে যাওয়ার আগে ঘুড়িটাকে তুলে দেওয়াই তাদের উদ্দেশ্য ছিল, তাই জন্য তারা তাড়াহুড়ো করে ঘুড়িটাকে রিপেয়ার করেছিল। দ্য কাইট সোড, এর যে কারণ আছে, দি কাইট সোড এর যে কারণ স্টেটমেন্টটা, এই যে স্টেটমেন্টটা দেওয়া রয়েছে, এর যে কারণ হচ্ছে দি উইন্ড ওয়াজ গ্লোরিয়াস, তোমরা লিখবে দি উইন্ড ওয়াজ গ্লোরিয়াস। এই উইন্ড ওয়াজ গ্লোরিয়াস এটা তোমরা কোত্থেকে পাবে, যে লাস্ট যে প্যারাগ্রাফ রয়েছে ইউনিট 2 এর লাস্ট যে প্যারাগ্রাফ রয়েছে সেটা তোমরা লাস্টের দিকে প্লিজ একটু অ্যাটেনশন দেবে, তোমরা দেখবে এখানে দেওয়া আছে দ্য উইন্ড ওয়াজ গ্লোরিয়াস অ্যান্ড ইট সোড, ঠিক আছে। এখানে স্টেটমেন্ট দিয়েছি দ্য কাইট সোড, এর রিজন হবে দ্য উইন্ড ওয়াজ গ্লোরিয়াস। বাস এই নিয়ে তোমাদের ইউনিট 2 এর কম্প্রিহেনশন পুরো ডিসকাস করা হয়ে গেল।